জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশিয়ায় সফরে আছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে, কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সলা পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে। সেখান থেকে এখন সে রাশিয়ায় গেছে, ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে, সার্বিয়া গেছে, ক্রোয়েশিয়া গেছে। সার্বিয়ার কথা মনে আছে? সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল, গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরও খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথা বলি, আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে? ওয়াকারের মতো হায়না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব, নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেট সফল হয়, অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে? আমরা কিসের অপেক্ষা করছি? আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব শুয়োরের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘাড়ে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়, ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি ওইসব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং? আমি জানতে চাচ্ছি। যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোনো কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, ওইসব অশিক্ষিত গাবুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি, ডিজিএফআই, এনএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? অনতিবিলম্বে, এটা নিয়ে আমি বারবার বলেছি, ওয়াকার and Chukwu must leave their position or must get sacked by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাপ পোষার কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে, এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না। বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না। বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকীর সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস
এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ের কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে, ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চেলাচামুন্ডা জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয় মাগি, অফকোর্স হাসিনা ভারতীয় কুত্তার বাচ্চা, অফকোর্স হাসিনা ভারতীয় বেশ্যা। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো খানকি, সাদেক হোসেন খোকার মতো খানকি, মির্জা ফখরুলের মতো শুয়োর, আমানুল্লাহ আমানের মতো খানকি, ভারতের নব্য কুত্তার বাচ্চা সালাউদ্দিন, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। আজকের আমি আপনাদের বলছি, জেনারেল ওয়াকার, র, ডিজিএফআই, বিএনপির সিনিয়র কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত, ফেল করেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য। বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা চায় না, ওইটা চায় না। আমি একটা জিনিস দেখতে চাই, এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক, কতজন রাজনীতিবিদ, কতজন সোশ্যাল মিডিয়া লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই। এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি। কতভাবে বোঝানোর চেষ্টা করা হয়, ও ওয়াকার এগুলো জানে না, ওয়াকার এর মধ্যে ধারণা নাই, ওয়াকার এটা সম্পর্কে বুঝে না, ওয়াকার ডিজিএফআই তে যায় নাই। এ ধরনের যুক্তি শুয়ারের বাচ্চাদের কাছ থেকে আমি শুনতে চাই। একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে, সত্য যত নির্মম হয় ওই সত্যের কোনো বিকল্প নাই। আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যর্থ হই, আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই, আমাদের ব্যক্তি অস্তিত্ব, আমাদের সমাজের অস্তিত্ব, আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না। বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রিফর্ম যদি করা না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। টেকানো সম্ভব হবে না। বাংলাদেশের যদি রাজনৈতিক রিফর্ম না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। পুলিশের রিফর্ম যদি না হয়, আমাদের অস্তিত্ব টিকবে না। আর আমাদের অস্তিত্ব যদি না টেকে,
আপনার, আমার, আমাদের বাবা দাদার কারো অস্তিত্ব বাংলাদেশে টিকবে না। তারা বলে ইউনূস ছাড়া নাকি তারা সংস্কার করবে। গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি তাদের যোগ্যতা, তাদের দূরদৃষ্টি, তাদের দেশপ্রেম দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা সংস্কারে বিশ্বাস করে বা সংস্কার করতে সক্ষম হয়েছে। আজকের একটা কথা বলি, পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন ইনভেন্ট করার পর থেকে আজ অবধি মোসাদ, সিআইএ এরা সবাই ষড়যন্ত্র করছে পাকিস্তান থেকে যদি নিউক্লিয়ার ওয়েপনটা এবং এন্টায়ার আর্সেনালকে কিডন্যাপ করা যায়, চুরি করে নেওয়া যায়, সরিয়ে ফেলা যায়, ডিস্ট্রয় করা যায়, সবকিছু করছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে ঠিক একইভাবে এতিম বানানোর পায়তারা হচ্ছে, ডিস্ট্রয় করা হচ্ছে এবং ডিস্ট্রয় করে এটাকে ভারতের ঘরে ঢুকানোর জন্য সব আয়োজন তারা তৈরি করেছে এবং এইভাবে বিএনপির বর্তমান নেতৃত্ব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী মুসলিম লীগ গঠন করলেন, উনি স্বপ্নেও কোনোদিন চিন্তা করে নাই যে আওয়ামী মুসলিম লীগ একসময় ভারতীয় লীগে পরিণত হবে। উনি দুঃস্বপ্নেও কখনো চিন্তা করে না আব্দুল হামিদ খান ভাসানী তার তৈরি দল একসময় ভারতীয় লীগে রূপান্তরিত হবে। আলটিমেটলি তাই হয়েছে। এখন আপনারা একা একা চিন্তা করে এটা একটু খুঁজে বেড়ান, বিএনপির অবস্থা কি একই দিকে যাচ্ছে? আমি যদি বলি বিএনপির অবস্থা একই দিকে যাচ্ছে, এটাকে আপনারা কিভাবে ডিফেন্ড করবেন? দর্শকবৃন্দ, বিএনপির উপরে জনগণের বিশ্বাস আছে, বিএনপির উপরে জনগণের আস্থা ছিল, বিএনপির উপরে জনগণের ভালোবাসা ছিল, বিএনপির উপরে জনসমর্থন ছিল। কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব জনগণকে উপেক্ষা করে ভারতীয় সমর্থন আদায়ে দেশের অস্তিত্ব বিরোধী প্রত্যেকটা শক্তিকে সমর্থন করে তারা সামনে এগিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটা নেতা এবং কর্মী এখন তারা চিন্তা করছে মির্জা ফখরুলের মতো লোকজন, ফজলুর রহমানের মতো লোকজন, মির্জা আব্বাসের মতো লোকজন, ইকবাল টুকুর মতো লোকজন, সামা ওবায়দের মতো লোকজন, আমির খসরু মাহমুদের মতো লোকজন, আব্দুল আউয়াল মিন্টুর মতো লোকজন, তাবিত আউয়ালের মতো লোকজন, সাদেক হোসেন খোকার মতো লোকজন, সালাউদ্দিনের মতো লোকজন এখন ওই কাজটা করছে যারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলটাকে ভারতীয় লীগে রূপান্তরিত করেছে। তারা এখন ষড়যন্ত্র করছে বেগম জিয়া এবং তারেক রহমানকে যদি দল থেকে সরিয়ে দিয়ে তারা যদি ক্যাপ্টেনের চেয়ারে বসে দেন, এই বিএনপি নামক দলটাকে ভারতের পেটে ঢুকাতে সক্ষম হবে এবং বিএনপি জনগণের সমর্থনকে বুকে পুঁজি না করে, জনগণের ভোটকে পুঁজি না করে, জনগণের বিশ্বাসকে মূল্যায়ন না করে তারা বলেছে
31 দফার ভিতরে জনগণের মুক্তি আছে। দর্শকবৃন্দ, ইদানিং তারা ভিডিও বানায়, তারা নাকি রিফর্মের পক্ষে। একটা কথা আপনাদেরকে বলি, আমি উদাহরণ দিই দর্শকবৃন্দ, আপনারা বুঝবেন। বিএনপি বলে তাদের 31 দফায় লুকিয়ে আছে দেশের মুক্তি। ফর এক্সাম্পল, হাসিনা পয়সার দ্বারা লোকজনদেরকে ম্যানিপুলেট করতে চেয়েছে। কি বলেছে? বয়স্ক ভাতা দেব, বিধবা ভাতা দেব, ঘর উঠায় দেব। এগুলা করতে গিয়ে দেশের যে বাজেট, অর্থনৈতিক অবকাঠামোকে ডিস্ট্রয় করেছে, ব্যাংকে দেউলিয়া করেছে, বাজেট ডেফিসিট তুঙ্গে উঠিয়েছে, ব্যাংকের রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকিয়েছে। অর্থাৎ কি? এগুলো অপরিকল্পিত নীতিমালা। সরকার প্রধান তাদের জনপ্রিয়তা পাওয়ার জন্য এই কাজগুলো করে। এখন বিএনপি এসে বলবে আমরা বিধবা ভাতা দেব, আমরা বয়স্ক ভাতা দেব, আমরা এইটা করব, ওই 31 দফার এক দফা, আমরা এইটা করব, আমরা ওইটা করব। কিন্তু তারা একবার বলে না এই টাকাগুলো কোথা থেকে আসবে, এই টাকাগুলো কোথা থেকে সারপ্লাস করে এটার উপরে বাজেট করবে, এই কর্মসূচিটা ইমপ্লিমেন্ট করতে গেলে তাদের এক্সিকিউটিভ প্রিভিলেজটা ব্যবহার করে এটাকে এক্সিকিউট কিভাবে করবে, একবারও বলে নাই। বিএনপি একবারও বলে নাই তারা বলছে দেশের শিল্প কলকারখানা তারা ডেভেলপ করবে। কিন্তু শিল্প কলকারখানা ডেভেলপ করার জন্য আবার অচলকে সচল করার জন্য যে নীতিমালা দরকার, এটাকে কিভাবে করবে, এখানে পয়সা কোথা থেকে আসবে, যে এক্সিস্টিং শিল্প কারখানাগুলো অচল অবস্থায় আছে এগুলোকে সচল করার জন্য কোন প্ল্যানে যাবে, পয়সা কোথা থেকে আসবে, কারা এগুলোকে রান করবে, কোনো কথা নাই। শুধু একটা লাইন আপনাদেরকে খুশি করছে 31 দফায় আমরা শিল্প কারখানার এইটা করব, আমরা শিক্ষানীতি প্রণয়ন করব, কিন্তু কিভাবে করব এর কোনো ব্যাখ্যা নাই। এটা নিয়ে তারেক রহমানও জীবনে কথা বলে নাই, বেগম জিয়াও কোনোদিন কথা বলে নাই। তারা 31 দফা। এখন ওই 31 দফার চেয়ে আমি যদি বসে চিন্তা করি, আমি জেকব মিল্টন যদি 31 দফা তৈরি করি, ওই বিএনপির 31 দফার চেয়ে আরো জনপ্রিয় দফা আমি তৈরি করে দিতে পারি আমার যোগ্যতায়। 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বললেন বিডা চেয়ারম্যান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। আরও বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে আছে। রবিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় 3.5 কোটি টাকা। সব মিলিয়ে 4 দিনে এই সম্মেলনে খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা। সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান জানান, 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে।